চলুন আজকের এই এক্সপ্লেনারে আমরা সরাসরি এমন একটা চাঞ্চল্যকর কেস স্টাডিতে ঢুকে পড়ি যা আমাদের সবার চোখ খুলে দেবে। দেখুন, আমরা যারা সারাদিন কাজের চাপে থাকি, সেই ব্যস্ত প্রফেশনাল বা স্টার্টআপ এক্সিকিউটিভরা, আমাদের মধ্যে প্রায়শই একটা ভুল ধারণা কাজ করে, তাই না? আমরা ভাবি, আরে সাইবার ক্রাইম বা ডিজিটাল জালিয়াতি আমার সাথে অন্তত হবে না, আমি তো এসব বিষয়ে বেশ সচেতন। কিন্তু আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা বাস্তব ঘটনার একেবারে গভীরে যাব যা প্রমাণ করে যে আধুনিক জীবনের এই যে দমবন্ধ করা ব্যস্ততা আর কাজের চাপ, এটাই হয়তো আমাদের ডিজিটাল নিরাপত্তার সবচেয়ে বড় দুর্বলতা। 7,29,000 টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে বেঙ্গালুরুর একজন টেক এক্সিকিউটিভের পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ঠিক এই পরিমাণ টাকা গায়েব হয়ে যায়। একটু ভেবে দেখুন তো, কোনো আগাম সতর্কতা নেই, কিচ্ছু নেই, চোখের পলকে এত বড় অঙ্কের একটা টাকা হাওয়া হয়ে যাওয়াটা রীতিমতো শিওরে ওঠার মতো ব্যাপার, তাই না? এই বিশাল অঙ্কের ক্ষতি কিন্তু সাধারণ কোনো চুরি ছিল না, এটা ছিল একেবারে নিখুঁতভাবে প্ল্যান করা একটা ডিজিটাল ডাকাতি। এই স্ক্যামের সবচেয়ে ভয়ের জায়গাটা কি জানেন? এখানে হ্যাকাররা কোনো বড় ধরনের টেকনিক্যাল ফল্ট বা ত্রুটি কাজে লাগায়নি। ভুক্তভোগী নিজেই যেমনটা আক্ষেপ করে বলেছেন, এমনকি 5 মিনিটের অবহেলাও বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হতে পারে। আসলে অতিরিক্ত কাজের চাপ, ব্যাক টু ব্যাক মিটিং আর মেন্টাল স্ট্রেসের কারণে হওয়া একটা ছোট্ট ভুল সিদ্ধান্ত বা অসচেতন মুহূর্তই এখানে কাল হয়ে দাঁড়িয়েছিল। স্ক্যামাররা ঠিক এই সুযোগটার জন্যই ওত পেতে বসেছিল। চলুন পুরো ঘটনাটা একটু পরপর সাজাই। স্ক্যামাররা কতটা ধাপে ধাপে এগিয়েছে দেখলে সত্যি অবাক হতে হয়। 14ই ডিসেম্বর শুরু হয় একেবারে সাধারণ একটা মোবাইল নেটওয়ার্ক ইস্যু দিয়ে। সবারই তো এমন হয়, তাই না? এরপর পরের দিন 15ই ডিসেম্বর হঠাৎ হোয়াটসঅ্যাপের টেলিকম সাপোর্টের নাম করে একটা কল আসে। বলা হয় এটা নাকি একটা পরিকল্পিত আপগ্রেডেশন। ওই দিনই প্রতারকদের কথায় বিভ্রান্ত হয়ে অত্যন্ত গোপনীয় ইআইডি নম্বরটা দিয়ে দেওয়া হয়। আর রেজাল্ট 18ই ডিসেম্বরের মধ্যে ব্যাংক থেকে একটা একটা করে সমস্ত টাকা সরিয়ে নেওয়া হয়। এখন প্রশ্ন হল, আসল সাপোর্ট আর স্ক্যামারদের মধ্যে পার্থক্যটা ধরবেন কি করে? পার্থক্যটা এখানেই, একেবারে জলের মতো পরিষ্কার। স্ক্যামাররা হোয়াটসঅ্যাপে টেলিকম কোম্পানির ভুয়া লোগো লাগিয়ে কল করেছিল। তারা বেশ কনফিডেন্টলি বলে যে তারা ব্যাকএন্ড থেকে নেটওয়ার্ক আনব্লক করে দেবে। অথচ ভাবুন তো, কোনো বৈধ টেলিকম কোম্পানি কি জীবনেও হোয়াটসঅ্যাপে কল করে এমন অফার দেয়? কখনোই না। এটা একটা বিশাল বড় রেড ফ্ল্যাগ, যা ওই মুহূর্তের ব্যস্ততার কারণে পুরোপুরি এড়িয়ে যাওয়া হয়েছিল। মনে রাখা জরুরি, অরিজিনাল কাস্টমার কেয়ার সবসময় অফিসিয়াল নম্বর বা অ্যাপ থেকে যোগাযোগ করবে, কোনো সাধারণ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে নয়। এই পুরো স্ক্যামের একেবারে কেন্দ্রে ছিল একটা ছোট্ট টেকনিক্যাল জিনিস, আর তা হলো ইআইডি নম্বর। ভাবছেন এটা আবার কি? ইআইডি বা এমবেডেড আইডেন্টিটি ডকুমেন্ট হলো একটা 32 সংখ্যার ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর। এটা মূলত আপনার ফোনের হার্ডওয়্যারের সাথে একদম ফিক্স থাকে এবং আপনার নির্দিষ্ট সিম কার্ডের ডিটেলসের সাথে সিঙ্ক করে কাজ করে। প্রতারকরা অত্যন্ত চতুরতার সাথে ওই টেক এক্সিকিউটিভকে রাজি করিয়ে ফেলে, যাতে তিনি নিজেই টেলিকম অ্যাপে ঢুকে এই 32 সংখ্যার অত্যন্ত সেন্সিটিভ নম্বরটি ইনপুট করে দেন। আর ঠিক এই জায়গাতেই পাতা ছিল আসল ফাঁদ। প্রতারকরা ওই ইআইডি নম্বরটা পেয়েই টেলিকম কোম্পানির কাছে একটা ডিভাইস পরিবর্তনের অনুরোধ বা সিম মাইগ্রেশন রিকোয়েস্ট পাঠিয়ে দেয়। এর ফলে যা হলো তা একেবারে সর্বনাশা। ভুক্তভোগীর ফোন নম্বরটা আক্ষরিক অর্থেই হাইজ্যাক হয়ে গেল এবং এমন একটা ডিভাইসে ট্রান্সফার হয়ে গেল যা তার কাছে নেই। চোখের পলকে আপনার নিজের নম্বরের পুরো কন্ট্রোল চলে গেল স্ক্যামারদের হাতে। এরপরের ঘটনাগুলো ঘটে একেবারে রকেট স্পিডে আর চরম আতঙ্কের মধ্যে। স্ক্যামাররা প্রথমে ওটিপি সিস্টেমটাকে বাইপাস করে মেন বা প্রাইমারি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা নিজেদের কন্ট্রোলে নিয়ে নেয়। এরপর একটুও সময় নষ্ট না করে আইএমপিএসের মাধ্যমে টাকাগুলো আসানসোল আর ভাগলপুরের মতো জায়গার বিভিন্ন সেকেন্ডারি এবং টার্সিয়ারি অ্যাকাউন্টে সরিয়ে ফেলে। আর সবশেষে কোনো ট্রেস বা প্রমাণ যাতে না থাকে, সেই জন্য ডিজিটাল কারেন্সির মাধ্যমে সেই টাকাকে দ্রুত নগদে পরিণত করে ফেলে। এখানেই আসে একটা বেশ ইন্টারেস্টিং টার্ম, সিবিডিসি বা সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি। সহজ কথায় এটা হলো আমাদের কাগজে টাকারই একটা ডিজিটাল ভার্সন, যা দেশের কেন্দ্রীয় ব্যাংক থেকে ইস্যু করা হয়। এখন সমস্যাটা কোথায় জানেন? একবার চুরি যাওয়া টাকা এই ডিজিটাল ওয়ালেটে ঢুকে পড়া মানে সেটা সাধারণ ব্যাংকের রেগুলার ট্র্যাকিং সিস্টেম বা দায়বদ্ধতার একেবারে বাইরে চলে যাওয়া। তখন এটা অনেকটা আপনার মানি ব্যাগে থাকা ক্যাশ টাকার মতোই কাজ করে, যাকে প্রচলিত নিয়মে ট্র্যাক করা প্রায় অসম্ভব। চলুন দেখি টাকাগুলো আসলে কোথায় কোথায় গেল। এই পুরো নেটওয়ার্কটা কী লেভেলের ছক কষে বানানো তা এই ব্রেকডাউনটা দেখলেই বুঝবেন। ওই যে 7,29,000 টাকা, সেটাকে সরাসরি আলাদা আলাদা রুটে ছড়িয়ে দেওয়া হলো। আসানসোলের একটা অ্যাকাউন্টে ঢুকল 3,90,000 টাকা, ভাগলপুরের আরেকটা অ্যাকাউন্টে গেল 3,10,000 টাকা।
আর বাকি ২৯,০০০ টাকা সেটা সরাসরি ট্রান্সফার হয়ে গেল একটা সিবিডিসি ওয়ালেটে। স্ক্যামাররা কেন এই নির্দিষ্ট ডিজিটাল রুটগুলোই নিল? কারণ একটাই, স্পিড। তাদের মেইন টার্গেট থাকে ব্যাংকের রেগুলার সিকিউরিটি সিস্টেমকে ডজ করা বা ফাঁকি দেওয়া। টাকা একবার ওই সিবিডিসি ওয়ালেট বা কর্পোরেট গিফট কার্ডে ঢুকে গেলে সেটাকে নিমেষের মধ্যে এক হাত থেকে অন্য হাতে ট্রান্সফার করা যায়। এই যে হাই ভেলোসিটি লিকুইডেশন বা দ্রুত নগদীকরণ, এর ফলে পুলিশের পক্ষে সাথে সাথে ওই ফান্ড ট্র্যাক করা বা হোল্ড করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। এবার আসি আজকের এক্সপ্লেনারের সবচেয়ে ক্রুশিয়াল পার্টে। সংখ্যাটা হলো 15, শুধু 15 মিনিট। জালিয়াতি ধরা পড়ার পর আপনার হাতে সময় থাকে ঠিক এই 15 মিনিট। এটাকে বলা হয় গোল্ডেন 15 মিনিটস। ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য এই সামান্য সময়টাই নির্ধারণ করে দেয় যে আপনার সারা জীবনের জমানো টাকাটা আদৌ উদ্ধার করা সম্ভব হবে নাকি চিরতরে হারিয়ে যাবে। তাই জালিয়াতি বোঝার সাথে সাথে একটুও প্যানিক না করে এই 15 মিনিটের মধ্যে সঠিক অ্যাকশন নেওয়াটা মাস্ট। বিপদ বুঝলেই প্রথম কাজ কি? আপনার কাছে একটা ক্লিয়ার অ্যাকশন প্ল্যান থাকতে হবে। প্রথমেই নিজের ব্যাংকে কল করে ডেবিট ফ্রিজ করুন, যাতে আপনার অ্যাকাউন্ট থেকে আর 1 পয়সাও বের হতে না পারে। এরপর 1 সেকেন্ডও দেরি না করে সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 বা 1930-তে কল করে রিপোর্ট করুন। আর হ্যাঁ, যারা অনলাইনে অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট মেনটেন করেন, তাদের যেসব অ্যাকাউন্ট হয়তো অনেক দিন ধরে অব্যবহৃত পড়ে আছে, সেগুলো দ্রুত ফ্রিজ করতে হবে। আমাদের এই কেসটাতেও কিন্তু ভুক্তভোগীকে তার অব্যবহৃত আরবিএল এবং এসবিআই অ্যাকাউন্টগুলোকে সিকিউর করার জন্য সাথে সাথে ব্যবস্থা নিতে হয়েছিল। আপনারা হয়তো ভাবছেন 1930 নম্বরটা কেন এত ইম্পর্ট্যান্ট। দেখুন, থানায় গিয়ে একটা ফিজিক্যাল কমপ্লেন করতে গেলে আপনার কয়েকদিন লেগে যেতে পারে, আর ততক্ষণে ফান্ডের কোনো চিহ্নই থাকবে না। কিন্তু 1930-এ কল করা মানে আপনি জাস্ট একটা হেল্পলাইনে কল করছেন না, আপনি একটা বিশাল সমন্বিত কন্ট্রোল সেন্টারকে অ্যাক্টিভেট করে দিচ্ছেন। এটার সাথে সাথে বিভিন্ন ব্যাংকের নোডাল অফিসার আর পুলিশকে এক সুতোয় গেঁথে ফেলে, যাতে একদম রিয়েল টাইমে অ্যাকশন নেওয়া যায়। তবে হ্যাঁ, একটা রিয়ালিটি চেক দেওয়াও দরকার। আইনি প্রক্রিয়ায় হারানো টাকা রিকভার করার রাস্তাটা বেশ লম্বা আর কঠিন। প্রথমে আপনাকে সাইবার ক্রাইম এফআইআর করতে হবে, তারপর পুলিশ ওই টাকার রুট ট্র্যাক করবে। কিন্তু এখানেই শেষ নয়, টাকা আপনার অ্যাকাউন্টে ফেরত আনতে গেলে আইনজীবীর মাধ্যমে কোর্ট অর্ডার জোগাড় করতে হয়। সেই অর্ডার ব্যাংকের নোডাল অফিসারদের কাছে পৌঁছলে তবেই ব্যাংক ফান্ড ফ্রিজ করে টাকা রিভার্স করার প্রসেস শুরু করতে পারে। বুঝতেই পারছেন, এটা রীতিমতো একটা ধৈর্যের পরীক্ষা। টাকা ফিরে পাওয়ার আসল সম্ভাবনাটা ঠিক কতটা? স্ট্যাটিস্টিক্স বলছে, টাকা যদি প্রাথমিক পর্যায়ে মেন স্ক্যামারের অ্যাকাউন্টে থাকা অবস্থাতেই আটকে দেওয়া যায়, তবে সেটা রিকভার করার চান্স প্রায় 100%। কিন্তু ওই টাকা যদি একবার সেকেন্ডারি বা টার্শিয়ারি অ্যাকাউন্টে ভাগ হয়ে ছড়িয়ে পড়ে বা ক্যাশে তুলে নেওয়া হয়, তখন সম্ভাবনা একেবারে তলানিতে গিয়ে ঠেকে। তাই পুরো গেমটাই হলো সময়ের বিরুদ্ধে একটা রেস। আমাদের এই কেসটার রেজাল্ট কি হলো জানেন? অনেক দৌড়াদৌড়ি, কঠোর আইনি লড়াই আর পুলিশের তদন্তের পর প্রাথমিক কোর্ট অর্ডারের মাধ্যমে ভুক্তভোগী প্রায় 1,67,000 টাকা উদ্ধার করতে পেরেছিলেন। মানে খোয়া যাওয়া টাকার মাত্র 22%। এটা প্রমাণ করে যে হ্যাঁ, প্রসেস ফলো করলে টাকা উদ্ধার করা সম্ভব ঠিকই, কিন্তু পুরো টাকাটা ফিরে পাওয়া কতটা সাংঘাতিক চ্যালেঞ্জিং একটা ব্যাপার। এত কিছুর পর আমাদের আসল টেক অ্যাওয়ে বা শিক্ষায় ফিরে আসতে হবে। আপনাদের অনেকেই হয়তো ভাবছেন ইসিম প্রযুক্তিটাই বোধহয় নিরাপদ নয়, কিন্তু আসল সত্যিটা হলো ইসিম কিন্তু বাই ডিজাইন অত্যন্ত সিকিউর একটা সিস্টেম। এখানে কিন্তু টেকনোলজি ফেল করেনি। স্ক্যামারদের আসল হাতিয়ার ছিল মানুষের অবহেলা আর ওই যে তাড়াহুড়ো করে নেওয়া একটা ভুল সিদ্ধান্ত। সোর্স মেটেরিয়ালেও এই বিষয়টা একেবারে ক্লিয়ার করে বলা হয়েছে। ইসিম তুলনামূলকভাবে কিছুটা বেশি নিরাপদ। এটি ইসিম দ্বারা সৃষ্ট কোনো সমস্যা নয়। আসল গেমটা খেলা হয়েছে মানুষের সাইকোলজির সাথে, যাকে আমরা বলি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। একজন প্রফেশনাল যখন কাজের প্রচণ্ড চাপে থাকেন, তখন তার ওই কগনিটিভ ওভারলোড বা মনোযোগের ঘাটতিটাকে স্ক্যামাররা নিখুঁতভাবে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। শেষ করার আগে একটা গভীর প্রশ্ন আপনাদের জন্য রেখে যেতে চাই। আমাদের আধুনিক প্রফেশনালদের এই দম বন্ধ করা ব্যস্ত শিডিউলই কি ডিজিটাল নিরাপত্তার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়াচ্ছে না? টেকনোলজি যতই অ্যাডভান্সড হোক না কেন, আপনার আমার একটু সচেতনতার কোনো বিকল্প নেই। প্রতিদিনের এই ফাস্ট পেসড ডিজিটাল লাইফে একটু থেমে যাচাই করে কোনো লিঙ্কে ক্লিক করা বা ওটিপি শেয়ার করাটা কিন্তু মাস্ট। আশা করি আজকের এই বিশ্লেষণটি আপনাদের সবাইকে একটু হলেও নতুনভাবে ভাবতে শেখাবে। সবাই সতর্ক থাকবেন, ডিজিটাল দুনিয়ায় সুরক্ষিত থাকবেন।